আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা 73 বছর পূর্ণ করে আজ ভারতবর্ষের স্বাধীন এই দিনটি প্রতিপন্ন করছি। এই দিনটিতে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। ভারতবর্ষ আমাদের স্বাধীনতা প্রাপ্তির ফলাফল আজ পর্যন্ত যেটুকুনি পেয়েছি সেই বেসিসে আমি পর্যালোচনা করতে চাইছি। সেই নিয়েই কিছু বলবো সাধারণ মানুষের কাছে। আমার এই স্বাধীনতার প্রাপ্তির পরেও এখনো কিছু অজানা জিজ্ঞাসা রয়ে গেছে, তাই আমার এই আলোচনা। প্রথমে স্বাধীনতা সম্পর্কে কিছুটা বলি, কারণ স্বাধীনতা শব্দটা ছোট কিন্তু এর ব্যাপ্তি ব্যাপক। আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন ভারতের নাগরিক, আর এই স্বাধীনতার পেছনে আছে বহু স্বাধীনতা সংগ্রামীর কঠিন লড়াই, কঠিন আত্মত্যাগ ও জীবনদানের ইতিহাস। আর এই ইতিহাস আমাদের সকলেরই কিছু সঠিক কিছু বেঠিক এভাবেই আমরা জেনে আছি বলে আমি মনে করি। আমরা নেতাজি সুভাষ সম্পর্কে অনেক কিছুই জানি, অথচ স্বাধীনতার অন্যতম মহান সংগ্রামী নেতার মৃত্যু রহস্য আজও অজানা। কেন কেন অজানা কেন? এই প্রশ্ন আমার মতো বহু মানুষের। ব্রিটিশ সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করা মোটেই সহজ কাজ ছিল না। স্বাধীনতা প্রাপ্তির এই সুদীর্ঘ ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, অন্তত আমি যেটা পর্যালোচনা করে যেটা পেয়েছি, যা দেখেছি, সেটা হলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, আমি তাদের কথাই বলছি, সেই স্বাধীনতা সংগ্রামী মানুষগুলো যারা নিজেদের কথা না ভেবে, পরিবার পরিজনদের কথা না ভেবে, ব্রিটিশ শাসকদের অত্যাচারে নিপীড়িত বঞ্চিত দেশ এবং দেশবাসীকে রক্ষা করার জন্য স্বপ্ন দেখেছিলেন। আর এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজেদের সুখ শান্তিকে বিসর্জন দিতেও তারা পিছুপা হননি। দেশকে স্বাধীন করবার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে দেশকে, দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য হাসতে হাসতে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আজ আমরা সেই সব ইতিহাস ভুলে গিয়ে ছাত্র যুবকদের সেই সম্পর্কে অবহিত করা থেকে বিরত থাকছি। বলুন তো, আমরা এখনো অনেকেই জানে না, অনেকেই বলতে পারে না ক্ষুদিরাম বসু কে ছিলেন। আজকের দিনে ছাত্র সমাজে কতজন সঠিক উত্তর দেবেন আমার কিন্তু এ বিষয়ে সন্দেহ আছে। আজকালের ছাত্র যুবরা জানেই না যে মাত্র 18 বছর বয়সে তিনি কতটা নির্ভীক এবং অসীম সাহসী পরিচয় দিয়ে ফাঁসির দড়ি গলায় ঝরিয়েছিলেন। আমরা কি বর্তমান সমাজের ছাত্র যুবকদের জানাতে পেরেছি যে বিনয়, বাদল, দীনেশ তাদের জীবনী শিক্ষা দিতে পেরেছি? যারা আলিপুর বোমার মামলা গ্রেপ্তার বরণ করেছিলেন, তারা দেখিয়েছিলেন কিভাবে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হয়। আমরা কি ছাত্রদের গান্ধীজির সেই অহিংস শিক্ষা সম্পর্কে অবহিত করতে পারছি? আর নেতাজি যাকে আমি ভারতবর্ষের পিতা বলে মনে করি, তার কথা শুধুই কিছু তর্ক আর বিতর্ক। আমি আর তুমি, এ দল আর সে দল, এই পরস্পরের মধ্যে মানে একটা নেতাজি সুভাষকে নিয়ে একটা দ্বন্দ্ব, কাদা ছোড়াছুড়ি। এখন এগুলো দেখলেই
মনের মধ্যে আমার সত্যি ঘৃণা হয়। তাই এগুলো বলছি আর কি, কিছু মনে করবেন না। আসলে আমি যেটা বিশ্বাস করি, কোনো মানুষের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে তার অতীতের ওপর। আজ যারা শিশু, আজ যারা কিশোর, কাল তাদের হাতেই তৈরি হবে দেশ এবং জাতির ভবিষ্যৎ। কিন্তু আজকালকার অনেক ছেলেমেয়েই পাঠ্য বইয়ের বাইরে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, এদের সম্পর্কে, এদের যে কঠিন লড়াই, এই কঠিন লড়াই সম্পর্কে অনেকেই কিছুই জানে না। জানে না কেন? জানে না তারা কিভাবে দেশের জন্যে আত্মত্যাগ করেছিলেন। এসব কাহিনী এখনকার ছেলেমেয়েরা সত্যি জানে না। আমি শুধু ওই বিনয়, বাদল, দীনেশ, সূর্যকান্ত এদের কথা, মাস্টারদার কথাই শুধু বলবো কেন, ছেলে মেয়েরাও এখানে কিন্তু একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। মেয়েরা কাঁধে কাঁধ দিয়ে এই সংগ্রামে জড়িত হয়েছিলেন। তারা এই স্বাধীনতার লড়াই জান প্রাণ দিয়েছিলেন। আমার একটা কথা মনে পড়ে, যে ইতিহাস পড়েছিলাম, কি বলা হতো যে গান্ধী বুড়ি বলতাম। কাকে গান্ধী বুড়ি বলতাম? যার নাম মাতঙ্গিনী হাজরা তমলুক থানার সামনে ব্রিটিশ পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেও মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ভারতের জাতীয় পতাকাকে তিনি আঁকড়ে ধরেছিলেন, মাটিতে পড়তে দেননি। এই সব ঘটনার কথা জানলেই তো ছাত্র যুব সমাজ, ছাত্রছাত্রীদের মধ্যে সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা তৈরি হবে। প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে যেটা খুব জরুরি। আমি মনে করি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামী জীবনী পড়লে একদিকে যেমন ছেলে মেয়েদের জ্ঞানের পরিধি বাড়ায়, তেমনি স্বাধীনতার রক্তক্ষয়ী ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী ছেলে মেয়েদের মধ্যে ছোট থেকেই তৈরি করবে তাদের আদর্শ, দেশপ্রেম, সৌভ্রাতৃত্ববোধ, তৈরি করবে জাতীয়তাবোধ, সমাজের প্রতি দায়বদ্ধতার পাঠ তারা এখান থেকেই শিখতে পারবে। এছাড়া তারা বুঝতে শিখবে জীবন আসলে একটা কঠিন লড়াই। এই কঠিন লড়াই যেখানে পদে পদে আছে অনেক বাধা, অনেক বিপত্তি, প্রত্যেকটা মুহূর্তেই সেই বাধা বিপত্তির সাথে লড়াই করতে হবে। আর এই লড়াই করতে গিয়ে কখনো হতাশা আসবে, কখনো ঘিরে ধরবে ব্যর্থতা। এসব এড়িয়ে গিয়ে মনের মধ্যে দৃঢ় সংকল্প নিয়ে তাদের মধ্যে এগিয়ে যেতে হবে এবং তারা সেই কাজে সাফল্য পাবে। যাই হোক, আমি এই ছাত্রদের আদর্শগত দিক থেকে এই ভাবনা চিন্তা দিয়ে তাদের মধ্যে প্রবেশ করানো, এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানার, এই সম্পর্কে কিছু বললাম। আমার পরবর্তীর ক্ষেপের যেটা বলার দরকার, যে আমরা স্বাধীনতা এসেছে, তা আমার কাছে ছাত্রদেরকে সেই জানানোটা একটু দরকার যে স্বাধীনতা এলো কিভাবে, সেটা আমি ছোট্ট করে একটুখানি জানিয়ে দেবো। স্বাধীনতা কিভাবে এলো? 1946 সালে, তখন সারা দেশে চলছে অরাজকতা, ইংরেজদের প্রতি বিক্ষোভে আগুন। ইংরেজদের সরকারি অর্ধভান্ডার তখন প্রায় নিঃশেষিত। সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না। এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়াও অসম্ভব হবে। তাছাড়া স্থানীয় সেনাবাহিনী, যারা এই দেশ রক্ষাকর্তার খাতিরে দেশ সেবার কাজে নিয়োজিত, সেই সেনাবাহিনী যে এই কাজে নির্ভরযোগ্য হবে, সেটাও তারা ভাবতে শিখল যে তারা তো নির্ভরযোগ্য হবে না। তখন সরকার অনুভব করল এই সময়
1947 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করলেন 1948 সালে জুন মাসের মধ্যেই ব্রিটিশ সরকার ভারতকে পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে। অবশ্য ভারতের সেই সময় নবনিযুক্ত ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখটা এগিয়ে আনেন। তার আশঙ্কা ছিল কংগ্রেস এবং মুসলিমদের মধ্যে ক্রমাগত তর্ক বিতর্ক বাক বিতণ্ডা অন্তর্বর্তী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তখন মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনেন। তিনি তা প্রস্তাবে বলেন, সমগ্র ভারতকে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটো পৃথক ডোমিনিয়নে বিভক্ত করা হবে এবং এই দুটো ডোমিনিয়ন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ আভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়সমূহকে পরিচালনা করে। 1947 সালে জুন মাসে জওহরলাল নেহরু, অধুনা সেই সময় আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতারা তারা ধর্মের ভিত্তিতে এই ভারত বিভাগকে প্রস্তাবকে মেনে নেন। হিন্দু আর শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলো ভারতে আর মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলো নিয়ে গঠিত হলো নবগঠিত রাষ্ট্র পাকিস্তান। আর 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশনে নবীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এক আবেগদীপ্ত ভাষণে বলেন, মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে, ভারতে জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনা। এই ভাষণের মাধ্যমেই তিনি ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর সেই থেকে প্রতি বছর এই আজকের দিনটি 15ই আগস্ট, এই দিনটি দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী এই জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন ও ভাষণ দেন। এই দিনটি ভারতবাসী হিসাবে আমি যেমন গর্ব অনুভব করছি, তেমনি স্মরণ করি ও প্রণতি জানাই সেই সব মহান শিল্পীদের, তাদের আত্মত্যাগের ইতিহাসকে। এবার আমি সেই দিন, যেদিন প্রথম মধ্যরাতে অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ঘোষিত হলো, জওহরলাল নেহরুর কণ্ঠে তিনি বলেছিলেন, উই হ্যাভ টু বিল্ড দ্য মডেল ম্যানশন অফ ফ্রি ইন্ডিয়া হোয়ার অল হার চিলড্রেন মে ডুয়েল। অনেক সুন্দর স্বপ্নের কথা, অনেক আবেগ জড়িত কথা, অনেক সাজানো শব্দের মিছিল ছিল সেদিন তার কণ্ঠে। কিন্তু কার্যত আমরা কি দেখলাম প্রায় সবই শূন্য গর্ভ অঙ্গীকার, কিছুই নেই, শূন্য, শুধু শূন্য, শুধু শূন্য। স্বাধীন ভারতবর্ষ প্রকৃত মানুষ আজও গড়তে পেরেছে কি? আমি তো মনে করি না। ধনী আরো ধনী হলো, গরিব হলো আরো গরিব। কালোবাজারি, মুনাফাখোর, অসাধু ব্যবসায়ী, পুঁজিপতি আর সমাজ বিরোধীরা স্বাধীন ভারতবর্ষের দুর্বল শাসন ব্যবস্থায় মাথাচাড়া দিয়ে উঠল। আজকে ছাত্র সমাজ, যুব সমাজ পেল না তাদের অনুসরণ করার মতো নিষ্কলঙ্ক নেতাকে। আজ কি পেয়েছে স্বাধীনতার? আজ এত বছর পরেও যে হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই অনুপাতে কি আমাদের মূলধন বেড়েছে? না কলকারখানা বেড়েছে? না বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, না বেড়েছে হাসপাতাল। আমি তো দেখছি ভারতবর্ষ বর্তমানে এক সমস্যা পীড়িত দেশ। ক্রমবর্ধমান খাদ্য ও বেকার সমস্যা, অতলস্পর্শী দারিদ্র্য, পুঁজিপতিদের নির্লজ্জ শোষণ, সামাজিক অর্থনৈতিক বৈষম্য, দুষ্ট রাজনীতির জটিল আবর্ত, এসব কিছুই ছাত্র যুবকদের ভারসাম্য মানে মানসিক ভারসাম্যকে সব নষ্ট করে দিচ্ছে। তাই আমি মনে করি
আমাদের দেশের এই ঘুণধরা শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন দরকার। এখন শিক্ষা ব্যবস্থা চাই যা শিক্ষার্থীর জীবন বিকাশের ও চরিত্র গঠনের সহায়ক হবে। শিক্ষক হবেন ছাত্রদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আর এই আদর্শ শিক্ষা ব্যবস্থার আর একটি অঙ্গ যেন হয় শিক্ষান্তে কর্মলাভের সুস্পষ্ট প্রতিশ্রুতি। এটাই আমার প্রেরণা। সর্বশেষে আমি সহৃদয় আদর্শবাদী শিক্ষককুল অভিভাবিকাদের বলি, ছাত্র সন্তানদের প্রতি আপনারা যত্নবান হন। তাদের এই সমাজের সুস্থতা ও সঠিক মানসিক গঠন করার অনুপ্রেরণা দিন। দেখবেন একদিন আসবে আমরা আমাদের সেই পূর্ণ স্বচ্ছ স্বাধীনতা পাবো আমাদের ছাত্রছাত্রীদেরই হাত ধরে। তাই আমাদের সবার মনে সেই ঋষি বাক্য যাতে জেগে থাকে সেটা বলেই আমি ভারত মাতাকে নমস্কার জানিয়ে শেষ করব। সর্বস্তরত দুর্গানি সর্বে ভদ্রানি পশ্যতু, সর্বস্তদ্দিমাৎ প্লৌতু সর্বং সর্বত্র নন্দতু। নমস্কার।